আচ্ছা, আমরা আগের দিন আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে মাস কি করে ভেলোসিটির সঙ্গে পাল্টে যায়, এটা নিয়ে একটু ডিবেট আছে, মাস পাল্টায় না মোমেন্টাম পাল্টায়। তো আমি বলেছি যে কোনো একটা ধরতে পারি, হয় মাস পাল্টাবে নয় মোমেন্টাম পাল্টাবে, কিছু একটা করে আমি বলতে পারি যে এফেক্টটা হচ্ছে। এখন যেহেতু আমরা মোমেন্টামের থেকে মাসটার সঙ্গে করতে পারি, কাজে আমরা বলতে পারি যে মাসটাই পাল্টায় যদি আমি ধরে নিই, তাহলে সেটা আমার পক্ষে বেশ সুবিধা হবে আর কি। তো এই জন্য আমরা বলে নিই যে মাসটা পাল্টে যাচ্ছে যখন তার স্পিডটা বেড়ে যাচ্ছে। যে কিভাবে পাল্টাচ্ছে সেই ফর্মুলাটাও আমরা আগের দিন ডিসকাস করেছি। সেটা হচ্ছে m ইকুয়ালস টু m জিরো বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সিক্স। তো এখানে ভি যদি স্মল হয় তাহলে এম হচ্ছে এম জিরো, মানে কিছুই হবে। অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে যখন ভি ইকুয়ালস টু সি বাই টু নিচে আছে তখন কিছুই প্রায় হয় না। সি বাই টু থেকে আসল শুরু হয় আর কি গল্পটা। এই দিকটা আমি এম অ্যাক্সিস ধরছি, আর এই দিকটা আমি ভি বাই সি অ্যাক্সিস ধরছি। এই জায়গাটাতে এরকম করে আমি কাটলাম। এটা হচ্ছে 0.2, 0.4, 0.6, 0.3 আর 1.0। এইটা হচ্ছে আমাদের এম জিরো, রেস্ট মাস। এখানে যদি আমাকে গ্রাফটা টানতে বলে কেউ, তাহলে মোটামুটি ভাবে 0.4 এর আগে কিছুই প্রায় হয় না, এটা এর সঙ্গে মিশেই থাকে। তারপর এইখান থেকে এই হালকা করে উঠতে থাকবে, আর এখানে গিয়ে এটা খুব র্যাপিডলি এর সঙ্গে অ্যাজিমটোট হয়ে যাবে। এই যে লাইনটা, এটা অ্যাজিমটোট হয়ে যাবে, মানে কোনোদিনই মিলবে না, ইনফিনিটি হবে। তো দেখতে পাচ্ছেন যে কি ভয়ঙ্কর ভাবে ওর মাসটা বেড়ে যাচ্ছে। মানে মোটামুটি একটা হিসেব হচ্ছে যে যদি 0.8c ভেলোসিটিতে একটা বুলেট রান করে, তবে সেটা একটা যুদ্ধ জাহাজের ওজনের সমান হয়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে কি ভয়ঙ্কর রকমের এটা বেড়ে যাচ্ছে। যার জন্য আমি যে গল্পটা বলেছিলাম যে রকেটকে এনার্জি দিচ্ছে কিন্তু রকেটের স্পিড বাড়ছে না, কেন না ডিপি। তো এই স্পিডটা তো যত স্পিড বাড়ছে তত নিজে নিজেই বেড়ে যাচ্ছে। ভেলোসিটি বাড়ুক আর না বাড়ুক, এম জিরো বাড়ছে, এমটা বাড়ছে বলে এম ইন্টু ভি, কাজে ভিটা বাড়তে পারছে না। নর্মাল স্পিডে কি হয়, আমি যদি একটা ফোর্স দিই তাহলে এম বাড়তে পারে না, শুধু ভিটা বাড়ে। আর এখানে কি হচ্ছে, এখানে যেহেতু এমটা বাড়তে পারছে তাহলে ভিটা অত না বেড়ে এমটা বাড়ছে। এই দিকটা। তো এখান থেকে আমি যদি মোমেন্টামের এক্সপ্রেশন খুঁজি, দ্যাট উইল বি এম ইন্টু ভি। তার মানে এটা হয়ে যাবে এম জিরো ভি বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সিস্টেম। এই হচ্ছে আমাদের মোমেন্টামের ফর্মুলা। এবার আজকে আমরা একটা ছোট্ট ডেরিভেশন দিয়ে শুরু করব। এটা হচ্ছে রিলেটিভিস্টিক এনার্জি আর সেই বিখ্যাত মাস এনার্জি রিলেশন যেটা,
সেটা আজকে আমরা প্রুফ করতে যাচ্ছি। যেটা ছোটবেলা থেকে পড়ে এসেছি, E ইকুয়ালস টু এমসি স্কোয়ার, এটাকে আমরা এখানে প্রুফ করি। আচ্ছা, মনে করে নেওয়া যাক যে কোনো একটা ফ্রেমে এন মাসের একটা পার্টিকেল যার ভেলোসিটি ভি আছে, তাহলে ফোর্সটা নিউটনের ল অনুযায়ী আমরা লিখতে পারি। ডেরিভেশনটা একটু বড়, একটু সামান্য ক্যালকুলেশন আছে। যদি কারোর মনে হয় যে পরে বুঝতে পারবি না, তো খাতায় লিখে নিতে পারিস আমার সঙ্গে সঙ্গে। F equals to dBt of mv। তাহলে আমি যদি একটা পার্টিকেলকে ভাবি, সে তো আহ, যেদিকে যাচ্ছে, ধরে নিচ্ছি যে এক্স অ্যাক্সিস, যে কোনো দিকে একটা যাচ্ছে, তো এখানে এর এই যে ফোর্সটা, সেই ফোর্সটার সঙ্গে আমি যদি একটা ডট ডিআর করি, মানে ডিআর দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে কি বোঝা যাবে? বোঝা যাবে যে ওই ফোর্সটার জন্য যে ওয়ার্ক ডান হচ্ছে, সেই ওয়ার্ক ডানটা কত হবে, সেটাই এনার্জি হিসেবে ওর মধ্যে স্টোর হয়, কাইনেটিক এনার্জি হিসেবে। তাহলে DEK, that is equal to FDR, that is equal to dBt of mv into dr। বোঝা গেল এই এফ এর জায়গায় আমি dBt of mv বসিয়ে দিয়েছি। দ্যাট ইজ ইকুয়াল টু, এখানে dr আছে, এখানে dt আছে, তো dr dt মানে তো v, দ্যাট ইজ ইকুয়াল টু v of mv। এই হচ্ছে আমাদের একটা, যদি আমি আর পজিশন থেকে আমি dr ছড়াই, তাহলে সেখানে কতটা কাইনেটিক এনার্জি পার্টিকেলটা গেইন করে, আমরা তার একটা ফর্মুলা করি। তাহলে এবারেতে আমরা যদি ইকেটাকে বের করি, টোটাল ইকেটাকে, তাহলে অবভিয়াসলি আমাকে ইন্টিগ্রেট করতে হবে 0 থেকে ভি পর্যন্ত। এখানে হলো ভি, এখানে হলো ডি অফ এমভি। তো এটাকে অবভিয়াসলি আমরা ইন্টিগ্রেট করছি বাই পার্টস করে। এই ভিটাকে আমি ধরে নিচ্ছি যে ফার্স্ট ফাংশন, মানে এটা বেরিয়ে এসেছে। আর এখানে আছে যেটা, সেটাকে আমি ডি অফ এমভি, যেটা সেটা প্রথমে আমি এমভি লিখলাম, এটা লিমিট বসিয়ে দিলাম 0 থেকে 2। এবার তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বাই পার্টস করে ইন্টিগ্রেশন করছি, 0 থেকে ভি আছে, এখানে আছে ভি ভি, ডি অফ এন ভি, ডিইউ ডিএক্স, এখানে ডিএক্স এর মানে হচ্ছে এটা, ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিভি, তার মানে ডি অফ এন ভি
ইন্টিগ্রেশন করে আমি যেটা পাবো সেটাকে আবার ভি অফ এমভি করতে হবে। স্যার লেখাটা একটু বাইরে চলে যাচ্ছে। বাইরে চলে গেছে, আচ্ছা এক মিনিট। এবার আর একটুখানি করুন, আর একটুখানি। আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ, মানে এখানে ভি ইন্টু ওয়ান করেছি আমরা, বুঝেছি? তো সেইটাকে ধরে আমরা এই ক্যালকুলেশন করে পাচ্ছি। এটা ইন্টিগ্রেশন বাই পার্টস করা হয়েছে। তো এটা বুঝতেই পারছিস কি হবে, এটার ভ্যালু যেটা সেটা হচ্ছে এম ইন্টু ভি স্কোয়ার। এটার ভ্যালু জিরো বসালে তো জিরো, ভি বসালে জিরো। এবার এই দিকের যে টার্মটা আছে সেই টার্মটা হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিভি, এই টার্মটা লিখছি ডিভি বাই ভি অফ এমভি। এইটার ইন্টিগ্রেশন করলে তো পিওরলি এমভি হবে, আর এইটা লিখলে ভি অফ এমভি। তো ন্যাচারালি ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী এই দুটো ক্যান্সেল করে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এমভি ডিভি। তো দিস ইজ ইকুয়াল টু এমভি স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন এমভি ডিভি। লিমিট হচ্ছে জিরো থেকে ভি পর্যন্ত। দেখ এ পর্যন্ত বোঝা গেছে। এবার আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে কত হয়? এটা হচ্ছে এমভি স্কোয়ার যেমন আছে থাকবে, আর এখানে একটা ইন্টিগ্রেশনের ব্যাপার আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমি এটাকে ইন্টিগ্রেশন করতে পারছি না কারণ এখানে এম আছে। এম থাকা মানেই হচ্ছে এম জিরো বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ওর মধ্যেও তো ভি আছে না, তো সেটাকেও আমাকে হিসেবে নিতে হবে। জিরো থেকে ভি, এখানে হচ্ছে এম জিরো ভি ডিভি ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই ইন্টিগ্রেশনটা আমাকে করতে হবে। আচ্ছা আমি একটু ওপরের জিনিসগুলোকে মুছে দেবো, মানে আমার স্পেস হচ্ছে না। এবার আমরা একটা কাজ করি, ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার একে আমরা আলফা ধরে নিই। তাহলে এখানে কি হয়ে যাবে, রুট আলফা হবে। আমি যদি এটা ডি নিই তাহলে কত হবে, মাইনাস টু ভি ইকুয়ালস টু ডি আলফা বাই সি স্কোয়ার করে দিলাম, মাইনাস টু ভি বাই সি স্কোয়ার, এটা হচ্ছে ডি আলফা। এখানে এবার বসানো যাক। মনে রাখতে হবে এখানে এই যে ভিটা আছে, এখানে ভিডি, এখানে ডিভি লিখুন, সরি, মাইনাস টু ভি ডিভি বাই সি স্কোয়ার। তো আমার কি দরকার, আমার দরকার হচ্ছে ভি ডিভি। তাহলে ভি ডিভির জায়গায় আমরা লিখবো মাইনাস
সি স্কোয়ার ডি আলফা বাই 2। তো এই জায়গাটায় আমরা লিখছি এম ভি স্কোয়ার যেমন আছে থাক, মাইনাস এম জিরোটাকে বের করে দিলাম ইন্টিগ্রেশনের বাইরে, 0 টু ভি। এখানে হচ্ছে জিডিভির জায়গায় যদি বসাই, ওই সি স্কোয়ারটাকেও বাইরে বার করে দিলাম, সি স্কোয়ার। এখানে ভি ইকুয়ালস টু 0 থেকে ভি ইকুয়ালস টু ভি। কেন ভি লিখলাম? কারণ আমার ভ্যারিয়েবলটা পাল্টে যাচ্ছে না, সেই জন্য ওটা ভি লিখলাম। এখানে হচ্ছে ওপরে হলো তাহলে ডি আলফা, আর নিচে হচ্ছে আলফা স্কোয়ার। এনি কনফিউশন? তো এটাকে তাহলে এবার আমি ইভ্যালুয়েট করব। দ্যাট ইজ ইকুয়াল টু, দেখা যাচ্ছে না বোঝা, দ্যাট ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার যেমন আছে থাক, মাইনাস এম জিরো সি স্কোয়ার যেমন আছে থাক। এইটা যদি আমি ইন্টিগ্রেট করি, আচ্ছা একটু আমি ভুল করে ফেলেছি, সরি, এটা রুট আলফা হবে না, 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ারকে আলফা বলেছি, তাহলে এটাতে রুট আলফা হওয়ার কথা। তো রুট আলফা মানে হচ্ছে আলফা টু দি পাওয়ার মাইনাস হাফ। ইন্টিগ্রেশন করলে কি হবে, 2 ইন্টু আলফা টু দি পাওয়ার হাফ, মানে ওপরে চলে যাবে। তার মানে এখানে 2 হলো, আর এখানে হচ্ছে রুট আলফা হলো। তো এটাকে যদি আমি বসাই তাহলে কত হবে, এম ভি স্কোয়ার মাইনাস 2 এম জিরো সিক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আর এইটা হবে হচ্ছে ভ্যালুগুলি 0 থেকে ভি পর্যন্ত। আচ্ছা এখানে একটা 2 ছিল, আর আগে কিন্তু একটা হাফ ছিল, সেই হাফটাকে আমরা মিস করেছি, মানে এইখানে একটা 2 ছিল, তাহলে এইখানে একটা হাফ ছিল, এখানে 2 ছিল, কাটাকাটি করে 2টা নেই। এবার যখন আমি 0 বসাবো ভি এর জায়গায়, তখন কিন্তু একটা এম জিরো সিস্টেম বেরিয়ে আসবে। তার মানে দিস ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার মাইনাস এম জিরো সি স্কোয়ার root over 1 minus v square by c square। আচ্ছা এখানেও একটা ব্যাপার আছে, আমরা এখানে যখন ইন্টিগ্রেটটা করেছিলাম তখন একটা মাইনাস ছিল, এখানেও একটা মাইনাস ছিল, তাহলে এটা আলটিমেটলি প্লাস হয়ে যাওয়ার কথা। এখানে কাজেই এটা প্লাস হচ্ছে, আর এটা মাইনাস এম জিরো স্কোয়ার। নিচের লিমিটের সময় একটা তো মাইনাস আসে না, এই মাইনাসটা এই মাইনাস। ওকে, এবার উপরের কয়েকটা স্টেপ আবার মুছবো আমি। তাহলে এবারে যদি আমি এক্সপ্রেশনটা বসাই এইটা, তাহলে কত হবে, দ্যাট ইজ ইকুয়াল টু এম জিরো ভি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এর সঙ্গে এই জিনিসটা আসবে প্লাস এম জিরো সি স্কোয়ার
root over 1 minus v square by c square minus m0 c square. এবার আমি একটা কাজ করব, এখান থেকে m0 c square কে কমন নেব, m0 c square by root over 1 minus v square by c square কে আমি কমন নেব। তাহলে ফার্স্ট টার্মে কি পড়ে থাকে, এখানে দেখি ভি স্কোয়ার আছে, আমি কমন নিয়েছি সি স্কোয়ার, তাহলে অবভিয়াসলি এখানে সি স্কোয়ার বাই ভি স্কোয়ার করতে হয়। না একটু উল্টো করেছি, স্যার ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। স্কোয়ার বাই সি স্কোয়ার হবে, ঠিক বলেছিস। এখানে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হবে প্লাস প্লাস হবে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তবে এটা কাটাকাটি করে এই টু পাওয়ার হাফটা পাবো আর কি। তো আর এর সঙ্গে একটা m0 c স্কয়ার আছে, এখানে দেখা যাচ্ছে ভি স্কয়ার বাই সি স্কয়ারটা ক্যান্সেল করে যাচ্ছে, তো দ্যাট মিনস দিস ইজ ইকুয়াল টু m0 c স্কয়ার, মানে এটা হচ্ছে mc স্কয়ার মাইনাস m0 c স্কয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি। এইবার আমি যদি টোটাল এনার্জিটা চাই, এই টোটাল এনার্জির ভ্যালুটা হবে ই, যেটা এটা হচ্ছে কাইনেটিক এনার্জিও থাকবে, আবার তার সঙ্গে রেস্ট মাস এনার্জিটাও থাকবে, এটা হচ্ছে m0 c স্কয়ার। দ্যাট মিনস দিস ইজ ইকুয়াল টু mc স্কয়ার। দ্যাট ইজ দ্য ফেমাস ফর্মুলা অফ আইনস্টাইনস মাস এনার্জি রিলেশন। দেখ কোনো প্রবলেম আছে কিনা, প্রবলেম হলে বলছি। এই কে বলা হবে রিলেটিভিস্টিক এনার্জি। স্যার বলছি ফার্স্টে তো ইন্টিগ্রেশনটা নেওয়া হয়েছিল ডি অফ এম ভি, তাহলে লিমিটটা স্যার 0 টু ভি হলো কেন? মানে একটা পার্টিকেল যখন আমি তার কাইনেটিক এনার্জি দেখব, কাইনেটিক এনার্জিটা তার উপর ফোর্স দিয়েছি, ওর ভেলোসিটি বাড়ছে, তার মানে আমার রেফারেন্স ভেলোসিটিতে কত, জিরো। একদম থেমে থাকা থেকে আমি ওর ভেলোসিটি ক্রমশ বাড়াচ্ছি, বাড়িয়ে বাড়িয়ে যখন ভি করলাম তখন কাইনেটিক এনার্জি কত হবে। ও আচ্ছা। বুঝতে পারছি, যার জন্য আমাকে ইন্টিগ্রেশনের লিমিটটা করতে হয়েছে জিরো টু। আমি যদি স্যার ফার্স্টেই এম ভিটাকে অন্য একটা ভ্যারিয়েবল ধরে নিয়ে যদি ইন্টিগ্রেশনটা করি তাহলে প্রবলেম হবে কিছু? আসলে ওটা স্যার আমিও স্যার ওটাই স্যার ভাবছিলাম স্যার, মানে ভিটা যেহেতু চেঞ্জ হচ্ছে তার সঙ্গে স্যার এমটাও তো চেঞ্জ হচ্ছে, তার মানে ডিএমভি পুরো কোয়ান্টিটিটাই তো একসঙ্গে চেঞ্জ ওই যে হচ্ছে, ওই জন্য তাহলে আমি স্যার। ডিএমভিটা লিখতে সাহস পাইনি, এমডিভি করতে পারিনি, ওই জন্য ডি অফ এমভি করেই রেখে দিয়েছি। কাটলো কখন, যখন ওপরেও ডি অফ এমভি এলো তলায়ও ডি অফ এমভি এলো। আচ্ছা, মানে ওই মানে ক্যান্সেলেশনটা করার জন্য হ্যাঁ ওই হ্যাঁ, ব্যাপারটা করেছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, নইলে ক্যান্সেলেশনটা আচ্ছা করা যাচ্ছে না, আমি ডি অফ এমভি কে কিছুতেই ভাঙতে পারছি না। কারণ ওখানে ভেলোসিটির ট্রান্সফরমেশন রুল আছে, আবার মাসেরও ট্রান্সফরমেশন রুল আছে, তো আমি কি করে ওটাকে অ্যাপ্লাই করবো। আচ্ছা স্যার, স্যার ঠিক আছে। মানে যে কোনো ভাবেই একটা মানে প্রচেষ্টা করা যেতেই পারে, যদি শুরু করি। হয়তো হলো না, কারণ এতদিন ধরে এত লোক চেষ্টা করেছে, তারা এই ফর্মুলাটি টিকে টিকে আছে। মানে ইউ মে স্টার্ট, কোনো অসুবিধা নেই কিন্তু, মানে যদি নাও হয় একটা তো প্র্যাকটিস হবে রিলেটিভিটির ক্যালকুলেশন করার। মানে আই এম এনকারেজিং ইট, যখন যে কথাটা বললি যে আমি একটা নতুন ভ্যারিয়েবল নেবো, হ্যাঁ, এইভাবে নতুন ভ্যারিয়েবল নিয়ে অনেকগুলো আর্টিকেল তোর ওই আমেরিকান জার্নাল অফ ফিজিক্স আছে, যেটা হচ্ছে কলেজ এডুকেশন ইউনিভার্সিটি এডুকেশন লেভেলের জন্য,
যারা নতুন নতুন ডেরিভেশন করে ওখানে পোস্ট করে। তো যদি তুই করতে পারিস সেটা বৃথা যাবে, এটুকু আমি বলতে পারি। ইউ মে ট্রাই। আর যদি না হয় তাহলে লজ্জার কিছু নেই, ইউ আর লার্নিং। আমরা সবাই তো চেষ্টা করি যে এটা হওয়ানোর জন্য, না হয় না হবে, তাতে কি এসে গেল। কিন্তু চেষ্টাটা সবসময় বজায় রাখতে হবে যে হ্যাঁ আমি চেষ্টা করেছি। ঠিক আছে, আর এনি মোর প্রবলেম রিগার্ডিং দিস, তাহলে আমি পরের আর্টিকেলে চলে যাবো। পরের আর্টিকেল না, ওটাকে একটু সামান্য আমি একটু অন্য ফর্মে লেখার চেষ্টা করছি, তারপর পরের এই ডেরিভেশনটা, এই চ্যাপ্টারটা এখনো আমার ঠিক মতো যদি ভালো করে পড়াই আরো 1 থেকে 2 দিন সময় লাগবে। এই ডেরিভেশনটা তুই কোনো বইতে পাবি না। এটা সম্পূর্ণভাবে মানে যেটুকু ইন্টারমিডিয়েট স্টেপস গুলো, এটা আমি নিজের হাতে বসে কষি। তুই বইতে দেখবি বিশাল বিশাল স্টেপ জাম্প করে, সে যে বই বল, বিশাল বিশাল স্টেপ জাম্প করে বেরিয়ে যাবে এই ইন্টারমিডিয়েট স্টেপস গুলো করার। ঠিক আছে, তাহলে এবারেতে যদি কোনো সময় আমাকে ইকে কাইনেটিক এনার্জিটা নিয়ে আলোচনার দরকার হয়, তাহলে সেটা হচ্ছে ই মাইনাস, যেটা হচ্ছে রেস্ট মাস। সেই রেস্ট মাসটা যদি বাদ দিই তবে আমি কাইনেটিক এনার্জিটা পাবো। তার মানে এটা হচ্ছে এম মাইনাস এম জিরো ইন্টু সি স্কোয়ার। এইটাকে আমরা ফার্স্ট টার্মটাকে ভেঙে লিখব এম জিরো। একটু নিচে নামান, দেখা যাচ্ছে না ওপরটা। দেখো, দেখতে পাচ্ছি? That is equal to m0 c square into 1 minus v square by c square whole to the power minus of minus m0 c square। এবার যদি আমি এটাকে বাইনোমিয়াল এক্সটেনশন করি, m0 c square ফার্স্ট টার্মটা 1 হলো, সেকেন্ড টার্মটা হবে প্লাস v square by 2c square। আচ্ছা, তোরা যারা প্রেজেন্ট আছিস আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিস। 3/8 v to the power 4 by c to the power 4, এরকম করে টার্ম থাকবে মাইনাস m0 c square। এবার ন্যাচারালি এই টার্মটা ক্যান্সেল করে যাবে। আর যদি আমরা বলে নিই যে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এটা ফার লেস দেন 1, তাহলে এই হায়ার টার্মগুলোকে আমি ড্রপ করে দেব। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা হাফ অফ m0 v স্কোয়ার। দেখ, আমরা যেটা নন রিলেটিভিস্টিক ক্লাসিক কাইনেটিক এনার্জি সেটাকে কিন্তু পেয়ে গেলাম। এটা একটা সবসময় নিয়ম যে আমি যাই ডেরিভেশন করি না কেন আমাকে নন রিলেটিভিস্টিক কেসের যে রেজাল্ট গুলো তার সঙ্গে মিলিয়ে দিতে হবে। আর এখানে আমরা একটু আগেই দেখেছি ইকুয়ালস টু এমসি স্কোয়ার, ওখানে আমরা রিলেশনটা দুদিকে একটা ডেল্টা দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে সব মাসকে তো আমি কনভার্ট করতে পারি না, হয়তো কিছু মাসকে আমি কনভার্ট করতে পারি। তো সেই ডেল্টা এমটা যে এনার্জি জেনারেট করবে সেটা হচ্ছে ডেল্টা ই ইকুয়ালস টু ডেল্টা এম স্কোয়ার। তো এর কিছু তো
আমাদের প্র্যাকটিক্যাল প্রুফ দরকার না, তো এই প্র্যাকটিক্যাল প্রুফটা আমি কি করে পারবো সেটা একটু দেখি। প্রথম হচ্ছে যে যখন পার্টিকেল অ্যান্টি পার্টিকেলের অ্যানিহিলেশন হয় তখন কি হয়, একটা পার্টিকেল এখানে আছে আর এখানে একটা অ্যান্টি পার্টিকেল আছে, এরা দুজনে কোলাইড করলো। পার্টিকেল আর অ্যান্টি পার্টিকেলের সেম মাস আছে, তাহলে টোয়াইস এম হচ্ছে ওদের যে মাসটা, তাহলে ওদের এনার্জিটা যদি কনভার্টেড হয় ইতে, তাহলে এটা কত হবে, 2mc² হবে। তাহলে যে ফ্রিকোয়েন্সির ওরা ফোটন বের করবে সেটা হচ্ছে 2mc²/8। তো এখান থেকে নিউ কে যদি ধরি c/λ, হ্যাঁ, তাহলে এখানে ল্যামডা বার হচ্ছে তো 2, ল্যামডা বার মানে হচ্ছে 1/λ, আর ল্যামডা হচ্ছে ph/2mc²। তাহলে এই যে গামা ফ্রিকোয়েন্সি, গামা রেটে যেটা বেরিয়ে আসবে তার ফ্রিকোয়েন্সি যদি আমি মাপতে পারি আর সেটা যদি এইটার সঙ্গে সমান হয়, তাহলে বুঝবো আমি যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির পশ্চাৎটা পাই। পরেরটা যেটা, সেটা হচ্ছে খুব মারাত্মক, সেটা হচ্ছে E = mc² করে নিউক্লিয়ার ফিশন বা ফিউশন। আমি যদি বাইন্ডিং এনার্জি কার্ভটাকে ড্র করি, এদিকে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ার যদি আমি ড্র করি, তাহলে গ্রাফটা রাফলি এরকম হয়। এখানে মোটামুটি ভাবে বিশাল একটা রিজিয়নে এটা কনস্ট্যান্ট, এটাকে আমি 120 ধরতে পারি, 80 থেকে 120। এর পরেতে 80 না 60, সরি, এর পরেতে এটা ট্রেল অফ করে, একটু কমে যায়। তো আমি যদি এইরকম একটা জায়গায় একটা নিউক্লিয়াসকে ধরে নিই, বিশাল বড় নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা হচ্ছে এ আছে। এখন এটাকে নিউক্লিয়ার ফিশনের ফলে আমি থিওরিটিক্যালি মনে করে নিচ্ছি a/2 প্লাস a/2 দুটো নিউক্লিয়াস তৈরি হবে। এখানে একটা কথা বলে রাখা ভালো যে যারা নিউক্লিয়ার ফিজিক্স পড়েছিস তারা জানিস যে এইটা হওয়াটা সব থেকে অসম্ভব ব্যাপার। একটা নিউক্লিয়াস কখনো হাফ ওয়েতে স্প্লিট করতে পারে না, এইটা a/2 প্লাস a/2 হতে পারে না। তো হতে পারে, প্রবাবিলিটি খুব কম। তো আমি আমার আলোচনার সুবিধের জন্য আমি a/2 প্লাস a/2 ধরে নিচ্ছি, মানে এইটা যেটা মিড রিজিয়নে চলে গেছে। তাহলে এখানের যে বাইন্ডিং এনার্জি, এখানকার বাইন্ডিং এনার্জির থেকে এই বাইন্ডিং এনার্জিটা কম। একটা নিউক্লিয়াসের যে মাস হয় সেটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, যে এখানে তার যে ZMP লিখলাম, এমপি মানে একটা প্রোটনের মাস আর জেড খানা প্রোটন আছে, প্লাস a-z, mn, একটা নিউট্রনের মাসকে mn বলছি, কতগুলো নিউট্রন আছে a-z। তাহলে এইটার টোটাল মাস হওয়া উচিত ছিল, কারণ একটা নিউক্লিয়াসের মধ্যে তো জেড খানা প্রোটন আর a-z নিউট্রন আছে, তাহলে দুটো অ্যাড করলে তো এটা পার্টিকুলারই হবে না। তো এটা দেখা যায় কি, যেটা হয় না। এটা ছাড়াও একটা ডেল্টা ই টার্ম চলে আসে,
হ্যাঁ, এই ডেল্টা ইটা নেগেটিভ মাইনাস, এইটাকে বলে মাস ডেফিসিট। যখন আমি জেডখানা প্রোটন আর এ মাইনাস জেডটা নিউট্রন আলাদা করে ওজন করছি, তার যে ওজন হচ্ছে, আর নিউক্লিয়াসে এরা যখন ভেতরে ঢুকে গেছে, তখন যদি আমি আবার ওজন করি, আমি দেখব যে তার মাসটা কমে গেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাসটা কমে গেল কেন। এই যে ডেল্টা ইটা, এটা মাইনাস একদম বসিয়ে দেওয়াই ভালো, তা না হলে তো ইয়েই হবে না। এটার নাম মাস ডেফিসিট, মাস ডিফেক্ট নয় কিন্তু। নিউক্লিয়ার ফিজিক্স পড়ার সময় এইসব টার্মগুলো খুব ভীষণ রকমের মাথায় রাখতে হবে। মাস ডিফেক্ট ইজ নট ইকুয়াল টু মাস ডেফিসিট। মাস ডেফিসিটকে ম্যাস এক্সেসও অনেক সময় বলা যায়, যা কিছু বলুক, কিন্তু মাস ডিফেক্ট কখনো নয়। মাস ডিফেক্ট করাটা একটা অত্যন্ত অন্য রকমের মানে আছে। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে এই মাসটা গেল তো, এই মাসটা অ্যাকচুয়ালি এই নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়ন্স গুলো আছে তাদের বেঁধে রাখতে সাহায্য করে। ওর মধ্যে একটা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আছে, যে ফোর্সের জন্য ওখানে একটা পোটেনশিয়াল এনার্জি আছে। এই পোটেনশিয়াল এনার্জিটাই হচ্ছে আমাদের এই বাইন্ডিং এনার্জিটার উৎস। তো সেইটা কিভাবে আসে? না, আমি এই যে ওজন করে দেখছি যে কিছুটা মাস কমে গেছে, যেটুকু মাস কমে গেছে সেটাই এনার্জি হিসেবে ওর মধ্যে ম্যানিফেস্ট করছে। এইবার আমি যখন এই দুটো নিউক্লিয়াসে ফিরে গেছি, এই বাইন্ডিং এনার্জিটা এখানে যত ছিল, এখানে বাইন্ডিং এনার্জি তার থেকে বেশি হয়ে গেছে। তার মানে কি, ওর মাসটা কিন্তু কমে গেছে। এই টোটাল এম এ যে মাস ছিল, এইটা গ্রেটার দেন ছিল। বুঝতে পারছি এটা কেন বেশি? কারণ এদের বাইন্ডিং এনার্জি বেশি। বাইন্ডিং এনার্জি বেশি মানে সেই নিউক্লিয়াসটার মাস কমে গেছে। তাহলে এই নিউক্লিয়াস আর এই নিউক্লিয়াসের মাসের যদি আমি টোটাল করি, তাহলে দেখব যে এই নিউক্লিয়াস যেটা ভাঙার আগে মাস ছিল, তার থেকে এরা ছোট হয়ে গেছে। কেন ছোট হয়ে গেছে? না, এখানে বাইন্ডিং এনার্জি কম ছিল। বাইন্ডিং এনার্জি কম মানে এর বেশি, টোটালটার মাস বেশি, ভাঙার পরে মাস কম। তাহলে কি ভয়ঙ্কর কাণ্ড! তাহলে এনার্জিতে যাবে কোথায়? ওই এনার্জিটাই রিলিজ হচ্ছে ফিউশন হিসেবে, ফিশন হিসেবে। নিউক্লিয়ার ফিশন মানে একটা নিউক্লিয়াসকে ভেঙে দুটুকরো করা। দুটুকরোটা কখন সাকসেসফুল হবে? না, যখন আমি লোয়ার বাইন্ডিং এনার্জি থেকে হায়ার বাইন্ডিং এনার্জিতে যেতে পারবো। হায়ার বাইন্ডিং এনার্জিতে যখন গেলাম, তখন দেখলাম যে মাস কমে, মাস কমে যাওয়া মানে সেখানে একটা বিশাল এনার্জি জেনারেট করবে। সেই এনার্জিটাই হচ্ছে নিউক্লিয়ার এনার্জি। আবার এই দিকটা যদি দেখি, এখানে তো বাইন্ডিং এনার্জি আরো কত কম। কাজে এইখান থেকে দুটোকে যদি আমি অ্যাড করে দিই, এখানে একটা এখানে একটা অ্যাড করলে কোথায় পৌঁছবে? এখানে পৌঁছবে। মানে বাইন্ডিং এনার্জি তখন বেড়ে গেছে। তাহলে দুটো হালকা নিউক্লিয়াসকে অ্যাড করে আমি একটা বাইন্ডিং এনার্জি বেশি, মানে উল্টো বললাম, দুটো ভারী নিউক্লিয়াসকে অ্যাড করে আমি টোটালটা একটা হালকা পেলাম। এখানে যতটা হালকা হচ্ছিল, এখানে হালকা হচ্ছে অনেক বেশি, কারণ এই কার্ভটা অনেক বেশি স্টিফ এর থেকে। এখানে কতটুকু নেমেছে, আর এখানে তো অনেকটা নেমেই আছে। কাজে এখানে নিউক্লিয়ার ফিশনে আমরা যে এনার্জি পাবো, সেটা নিউক্লিয়ার ফিশনের এনার্জির থেকে অনেক 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 বেশি। এবং এই সবের মূলেই হচ্ছে এই আইনস্টাইনের মাস এনার্জি যে রিলেশনটা, সেই রিলেশন। ঠিক আছে, এবার তাহলে আমরা এই পরের ধাপগুলোতে যেতে পারি। এর পরের ধাপ হচ্ছে মোমেন্টাম আর এনার্জি কনজারভেশন লস। আমরা দেখেছি যে পি হচ্ছে m0v divided by 8/1 minus v square by 6। এটাকে আমরা শর্ট ফর্মে লিখতেই পারি m0v গামা। গামা মানে 1/√v² - 6।
তাহলে যদি আমি পি এর স্কোয়ার করি তাহলে কত পাবো? এম জিরো স্কোয়ার ভি স্কোয়ার গামা স্কোয়ার। এবার গামা স্কোয়ারের ভ্যালু কত? গামা স্কোয়ার মানে হচ্ছে 1/1 minus v square by c square. That means c square by c square minus v square. তাহলে এখান থেকে আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কি পাচ্ছি? গামা স্কোয়ার ভি স্কোয়ার মানে ওই দিকে নিয়ে গেছি, দ্যাট ইজ ইকুয়াল টু গামা স্কোয়ার সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বুঝতে পারছি, ইজি স্ট্রেট ফরওয়ার্ড। এই গুণ কর গামা স্কোয়ার ভি স্কোয়ারকে এদিকে নিয়ে সি স্কোয়ারকে এদিকে। তাহলে এবার এই ইকুয়েশনটাকে আমরা বোথ সাইডসকে এম জিরো স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি। তাহলে কত পাই? এম জিরো স্কোয়ার গামা স্কোয়ার ভি স্কোয়ার equals to m0 square gamma square c square minus m0 square c square. তাহলে যদি আমি এইখানে বসিয়ে দিই তাহলে কিরকম হবে? এখানে ছিল হচ্ছে এই টার্মটা, তাহলে এইটাকে আমি বসাতেই পারি। m0 square gamma square c square minus m0 square c square. এবার যদি বোথ সাইডকে আমি সি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে? সি স্কোয়ার সি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু m0 স্কোয়ার গামা স্কোয়ার সি টু দি পাওয়ার 4 মাইনাস m0 স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে আমি পাচ্ছি m0 square gamma square e to the power 4, that means c square plus m0 square c to the power 4। এবার c square কথাটার মানে তো হচ্ছে ক্যাপিটাল স্কোয়ার না, e মানে হচ্ছে কাইনেটিক এনার্জি মানে পিসি, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল স্কোয়ার। এটা আমাদের টোটাল এনার্জির একটা এক্সপ্রেশন। এখান থেকে যদি আমি পি স্কোয়ার বাদ দিয়ে, সরি m0 স্কোয়ার বাদ দিয়ে দিই তাহলে এইটা পেয়ে যাব কাইনেটিক এনার্জি স্কোয়ার পিকে স্কোয়ার। বুঝতে পারছি? তাহলে এইভাবে আমি এনার্জি কনজারভেশন ফর্মুলার কথাটা ভাবতেই পারি যে আমি যদি এখানে পিটাকে বাড়িয়ে দিই তাহলে এখানে এই পার্টটা তো একটা কনস্ট্যান্ট টার্ম, এটা থাকবে। তাহলে এই এনার্জি দুটোর মধ্যে ডিফারেন্স, সে এটা হচ্ছে E1 এটা P1, এরপর আমি E2 করলাম, এটা P2 করলাম। আমি যদি ডিফারেন্স করি তাহলে ওটা P2 স্কোয়ার C স্কোয়ার হবে, এই টার্মটা ক্যান্সেল আউট করবে, মানে এনার্জি কনজার্ভ। মানে ব্যাপারটা হচ্ছে E স্কোয়ার মাইনাস P স্কোয়ার C স্কোয়ার ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এইটাই হচ্ছে আমাদের এনার্জি কনজারভেশন ফর্মুলা, যেটা ফর্মটা এটা একটা এক্সারসাইজ হিসেবে নেওয়া যেতে পারে যারা অঙ্ক করতে ভালোবাসে, যে এই যে কোয়ান্টিটিটা ই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার, এটা কিন্তু লোরেঞ্জ ইনভ্যারিয়েন্ট হলো। মানে আমি যদি একে
লোরেন্স ট্রান্সফরমেশন করি, একটা ভি স্পিডে এক্স দিকে আমি একটা পার্টিকেলকে চালিয়ে দিলাম, তাহলে সেই দিকে যে এই কোয়ান্টিটি দেওয়া হবে সেটা আমার ভি এর উপর ইন্ডিপেন্ডেন্ট হবে, এর মধ্যে কোনো ভি নেই, এটা দেখানো যেতে পারে। আচ্ছা, আজকে একটু সময়টা কমে আসছে, কাজেই আমি নতুন কিছু আর আজকে পড়াচ্ছি না, আমি এখানেই শেষ করছি। যদি কারোর কিছু বক্তব্য থাকে তাহলে জিজ্ঞাসা করা যেতেই পারে। দাঁড়া, দাঁড়া।